সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। শুরুতে আমরা পরিচিত হব ডক্টর তারেক ফজল, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারেক ভাই, আপনাকে স্বাগত। এরপরে আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। রনি, আপনাকেও স্বাগত। তারেক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই বিষয়টা আপনি জানেন যে বিষয় এখন একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, মানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রচণ্ড, টান টান উত্তেজনা, চারদিকে শব্দের লড়াই হচ্ছে বিরতিহীনভাবে। নির্বাচনে কে জিতে কে হারে এটা নিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর আসছে, সোশ্যাল মিডিয়া তো অন্যরকম। সেই পরিস্থিতিতে আমাদের নির্বাচন কমিশন কতটা প্রস্তুত? নির্বাচন কমিশনের যা খবরাখবর আসছে তাতে আমরা শঙ্কিত এই কারণে যে তারা সব লেজে গোবরে করে ফেলছেন। সকালে একটা সিদ্ধান্ত দিচ্ছেন, বিকালে পাল্টাচ্ছেন। তো এই যদি অবস্থা হয়, তাহলে এই এত বড় আয়োজন, নির্বাচন কমিশন কি নির্বাচন কমিশন কতটা সক্ষম এই নির্বাচন পরিচালনায়? আপনার কি মনে হয়? ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী ভাই, এবং আমাদের এই ফ্রন্ট লাইনের এখন এবং পরে যারা দেখবেন সব দর্শকদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই মূল্যবান প্রশ্ন এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন এটা। কারণ নির্বাচন কমিশন আমাদের সামনে যে বিশাল আয়োজনটা আছে তার আয়োজক, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক, পরিচালক। তো এই আয়োজক, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক, পরিচালকের যে ভূমিকা, ব্যবস্থাপনাগত যে ভূমিকা, এটা আপনি যখন প্রশ্ন করছেন তার মানে এটা প্রশ্নের মধ্যে পড়েছে, প্রশ্নের মুখে পড়েছে, প্রশ্নযোগ্য হয়েছে ইতিমধ্যে। আমরা অনেক দিনই নিয়ে খুব প্রশ্ন করিনি অথবা প্রশ্ন আসেনি, এখন প্রশ্ন উঠেছে। আপনি যখন প্রশ্ন করছেন তার মানে হচ্ছে তারা প্রশ্নের মুখোমুখি হয়েছে, তাদের আচরণ, তাদের পারফরমেন্স। আমরা যদি একটু আগে থেকে বলি, বর্তমান যে কমিশন, এই কমিশনের প্রধান চিফ ইলেকশন কমিশনার ডক্টর এম নাসির উদ্দিন, তিনি মাস 2-3 হয়ে গেল শহীদ হাদির শাহাদতের পরে তিনি যেই ভাষায় সেটাকে পর্যবেক্ষণ করেছিলেন, সেটা তার জন্য যথেষ্ট উপযুক্ত উচ্চারণ ছিল না এবং সেই সময়টা সমালোচিত হয়েছে। তার তাৎক্ষণিক উপস্থাপনার ঘাটতি আছে, এটা বলার দরকার আছে। এবং সর্বশেষ যে অবস্থাটা আমরা এখন দেখছি, যে আপনি যেটা বললেন, এই তারা একটি সিদ্ধান্ত দিচ্ছেন, খুব অল্প সময়ের ব্যবধানে সেটা বদলে দিচ্ছেন। এটা তাদের অভিজ্ঞতার ঘাটতিকে চিহ্নিত করে। তার মানে যথেষ্ট ঘাটতি আছে, যথেষ্ট দূরদৃষ্টির ঘাটতি আছে, দূরদৃষ্টি দরকার আছে এই ব্যবস্থাপনার জন্য। মানে আপনি যে সিদ্ধান্তটা দিচ্ছেন, এটা কোন কোন প্রতিক্রিয়া তৈরি করবে, কিভাবে কতটুকু গৃহীত হবে। এই নির্বাচনের যারা অংশীদার, আমরা ইংলিশ শব্দটা এখন খুব ব্যবহার করছি, স্টেক হোল্ডার্স, তো এই অংশীদারদেরকে কিভাবে গ্রহণ করবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে যেমন আপনি উচ্চারণ করেননি, কিন্তু আমরা আজকে খুব খেয়াল করলাম যে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নেওয়া যাবে না। আমি খেয়াল করলাম এই নির্দেশনাটি আমার পর্যবেক্ষণে এই নির্বাচনে যারা স্টেক হোল্ডার তারা কেউ গ্রহণ করেনি, তার প্রত্যেকে এটাকে অপছন্দ করেছে। রনি অনেক বেশি সচেতন, অনেক বেশি চোখ কান খোলা এবং খুবই মনোযোগী দর্শক, শ্রোতা, পর্যবেক্ষক। রনি আরও ভালো বলতে পারবে, কিন্তু আমি খেয়াল করলাম যে কোনো পক্ষ গ্রহণ করেনি। আমি নিজে এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছি ইতিমধ্যে। আমি বলেছি এই নির্দেশনা প্রত্যাহার করুন। এই 400 গজ দূরে একজন ভোটার তার মোবাইল ছাড়া কিভাবে যাবে? এটা মানে একটা অংশ প্রত্যাহার হয়েছে, সাংবাদিকদের বেলায় একটু কি সাংবাদিক এবং পর্যবেক্ষক তারা নিতে পারবেন না, কিন্তু আমি যে ব্যক্তি, আমি কি তার ক্ষতি করব? আমার মোবাইল তার জন্য কেন ক্ষতিকর হলো? এটা খুব গুরুতর প্রশ্ন। এবং
এই বর্তমান হাঙ্গামা সৃষ্টিতে হ্যাঁ সাহায্য করতে বলেন পারেন। যে হাঙ্গামা সৃষ্টি করবেন না, শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ ভোটারগণ করবেন না, এবং এটার জন্য তাদের আর কোনো ভদ্রজনোচিত নির্দেশনা বা পরামর্শ তারা দিতে পারেন। কিন্তু মোবাইল ফোন ছাড়া আমি 400 গজ দূরে আমি কোথায় মোবাইল ফোন রেখে যাবো, এটা অসম্ভব কাজ। আমি কোথাও রাখতে পারবো না, বাসায় রেখে যাব, আমি তো খুবই ইনসিকিউর ফিল করব। আমি তো এটা দিয়ে আমার নিয়মিত যোগাযোগ করি, বহু মানুষ এই যোগাযোগ করে। তো এটা খুবই অবিবেচনাপ্রসূত নির্দেশনা হয়েছে। তার মানে তারা ওই গভীরতা বোঝার ক্ষেত্রে ঘাটতি আছে। এবং আমি মনে করি আপনি যতটুকু বললেন যে সাংবাদিকদের জন্য প্রযোজ্য নয়, এর অবশিষ্ট যেটা যে ভোটারদের জন্য প্রযোজ্য নয়, সেটা আজকে এই মুহূর্তে তার প্রত্যাহার করা উচিত। এটা খুবই একটা অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হয়েছে, এবং এটা তাকে প্রত্যাহার করা ছাড়া উপায় নেই আমার কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। রেজাউল করিম রনি। জি ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন। উনি যেখানে শুরু করলেন এখান থেকে আমি মানে শেষ করলেন ওখান থেকে আমি শুরু করি। আমি অলরেডি নিউজ দেখলাম যে এই সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন সরে আসছে, বোথ সিদ্ধান্ত থেকে। সো কিন্তু মুশকিল সেটা না, সেটা হলো যে ধরেন অনেক আগের থেকে আমরা বলতেছিলাম যে এই সরকারটা আসলে চলে কিভাবে। সম্মিলিতভাবে সরকার গঠিত হয়েছে, কিন্তু সরকারের ভর কেন্দ্র কোথায়? মানে ক্ষমতা তো ধরেন অ্যাবসার্ড একটা বিষয় হইতে পারে না, তো প্র্যাকটিক্যাল কতগুলো অ্যাকশন সে নেয়, সিদ্ধান্ত নেয়, এবং সেইটার একটা ভরকেন্দ্র থাকে। এটা সবসময়ই মানে সাধারণ মানুষ বা সাধারণভাবে দেখা না গেলেও যারা গবেষণা, লেখালেখি, সাংবাদিকতার সাথে যুক্ত তারা বুঝতে পারেন যে ক্ষমতার ভরকেন্দ্র কোন দিকে আপনার আছে বা কোন দিক থেকে নিয়ন্ত্রণটা হয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ধরেন ক্ষমতার ভরকেন্দ্রের ক্ষেত্রে এখানে সরকারের ভেতরে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে, পরস্পর বিরোধী শক্তি আছে, অনেকগুলো সরকার আছে যেটা বলে অনেকে। এবং এই সরকার আসলে আমরা যেটা শুরু থেকে বলতাম যে ফেসবুক দেখে সিদ্ধান্ত নেয়। এবং ফেসবুক কারা নিয়ন্ত্রণ করে? ফেসবুক নিয়ন্ত্রণ করে সবচেয়ে মেধাবী যারা, সবচেয়ে সুশৃঙ্খল যারা, সবচেয়ে আপনার কী বলবো যে যারা একমাত্র নিজেদেরকে নির্দোষ, ভালো এবং অন্যরা খারাপ এরকম, তারা ফেসবুক নিয়ন্ত্রণ করে। সোশ্যাল মিডিয়াতে তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। মাঠে যারা দুর্বল তাদের কাজ হলো সোশ্যাল মিডিয়াতে। তারা সকাল বিকাল সরকার গঠন করে, সকাল বিকাল জরিপে 99% থেকে 95% হ্যাঁ তারা আগানো থাকে। তো ফলে সরকার, এবং সরকার চলে কি দিয়ে? সরকার চলে ফেসবুকের হাইপ দিয়ে, ফেসবুকের সিদ্ধান্ত দিয়ে। এই যে ঘটনাটা ধরেন যেটা আলোচনা করছি আমরা, ইসির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরবে কি সরবে না, এটা রিয়াকশন সরকার দেখছে কিভাবে? ফেসবুক দেখে অলরেডি প্রত্যাহার করছে তারা। তার মানে এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া একটা ভালো ভূমিকা গণঅভ্যুত্থানের সময় ছিল। সেই ভালো ভূমিকার সুযোগ নিয়ে এখন একইভাবে আওয়ামী লীগের আমলে যেভাবে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হতো, একই কাঠামো ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করে ধরেন আমি সরাসরি উদাহরণ দিই আপনাকে, 2008 সালে জামাতের পপুলার ভোট কত ছিল আমাদের কারো মনে আছে? জামাতের পপুলার ভোট ছিল 32,89,786টি তথ্য অনুযায়ী। এইবার গত 17 বছরে বিএনপির বা বিরোধী দল বা গণতান্ত্রিকামী নেতাকর্মী, বিভিন্ন দলের বা ব্যক্তি মানুষ সব মিলাইয়া মামলার সংখ্যা কত? মামলার সংখ্যা শুধু বিএনপি 50 লাখের উপরে। বিএনপির বাইরে আরও অন্যান্য দল আছে, ছোট দল হোক, অন্য ব্যক্তি আছে, ইন্ডিভিজুয়াল নাগরিক আছে যারা গণতন্ত্রের জন্য ভয়েস রেজ করেছিল, আমাদের মতো সাধারণ মানুষ আছে। সেই সংখ্যাটা যদি আপনি হিসাব করেন সেটা 60 লাখের উপরে যাবে ওভারঅল। হ্যাঁ, ভোট বেড়েছে 17 বছরে, 2008-এর হিসাব আর রাখা যাবে না, বাড়লেও কত ডবল বেড়েছে। ডবল বেড়লেও ভোট তো এই মামলার সংখ্যাকে ছাড়া যায়নি, ডবলও যদি ধরে নিই, দ্বিগুণও যদি ধরে নিই। আচ্ছা, তারপরে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ চলে গেছে। চলে যাওয়ার পরে রাতারাতি তো আপনার রাজনীতি জনপ্রিয় হয়ে যায়নি, রাতারাতি তো আপনি জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়ে যাননি। যে বিশ্বাসযোগ্যতার ঘাটতির কারণে একটা নির্দলীয় ব্যানারে গণঅভ্যুত্থান হয়েছে। এটা কিন্তু কোনো দলের গণঅভ্যুত্থান না, কোনো দলীয় পরিচয়ে গণঅভ্যুত্থান হয়নি, এটা নাগরিক গণঅভ্যুত্থান হয়েছে। সমস্ত শ্রেণী, পেশা, মতাদর্শ নির্বিশেষে মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। ফলে কোনো এককেন্দ্রিক মতাদর্শ, শেষ করে কোনো এককেন্দ্রিক মতাদর্শ কায়েমের জন্য গণঅভ্যুত্থান হয়নি। ফলে রাতারাতি আপনি যদি এখন নিজেকে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পপুলার, আপনি সরকার গঠন করে ফেলতেছেন কথায় কথায়, এক এক জরিপে, সকালে বিকালে, এগুলো তো অ্যাবসার্ড। এটা মানুষকে বোকা বানানোর মতো, এবং পুরো পলিটিক্যাল মানে এনভায়রনমেন্টটাকে আপনি একটা জরিপের কি এটা কি ভোটকে প্রভাবিত করে না?
জরিপ ভোটকে প্রভাবিত করে না। জরিপের বাংলাদেশের যে ঐতিহ্য অন্তত বিগত 17 বছরের যেটা, সেটা হলো রিগিং করার লজিক তৈরি করে। হাসিনার আমলে আপনার তো মনে আছে প্রত্যেকটা ইলেকশনের আগে জরিপে 70% আগেই থাকতো না হাসিনা, ভোটই পড়তো 5% 7%, সেখানে জরিপে সে 70% আগানো থাকতো। ফলে এই জরিপগুলো কারা করছে, এই জরিপগুলোর পিছনে রাজনৈতিক মদত কাদের, অর্থ কাদের, সেটা যদি আমরা তালাশ করি তাহলে এই জরিপ, অনলাইন হাইপ, সরকারের প্রভাব, এই তিনটাকে একসাথে মিলানোর জন্য লম্বা আলাপে ঢুকলাম। তিনটা যদি আপনি মিলান তাহলে এখানে একটা ভালো নির্বাচন, যে প্রশ্ন করে আপনি আলাপ শুরু করলেন আজকে, সেই ভালো নির্বাচনের জন্য শুধুমাত্র জনগণ যদি চায় তাহলেই সম্ভব। রাজনৈতিক দলগুলো যে চাচ্ছে তার তো কোনো প্রমাণ নাই, চাইলে তো এই অবস্থায় যাইতো না। তাহলে প্রথম সরকার যেটা করতো, পোস্টাল ব্যালট বিতর্ক, সোশ্যাল মিডিয়ার এই মিথ্যা ন্যারেশন, এগুলো মোকাবেলা করার ব্যাপারে কোনো কার্যকর স্টেপ আমরা নিতে দেখিনি। বিতর্কগুলো হয়েছে সরকার অ্যাজ ইফ মানে আগের মতোই আচরণ করছে, যেরকম আচরণ করতো বিগত দিনে। তো ফলে এখানে তারপর একটা নির্বাচন বাংলাদেশকে জেতানোর জন্য দরকার, বাংলাদেশের অস্তিত্বের জন্য দরকার। সেই নির্বাচনটাও বাংলাদেশের জনগণকে আদায় করে নিতে হবে, শুধু ভোট না, ভোটের হিসাব সহ, তাহলেই সম্ভব। কিন্তু এই নির্বাচন কমিশন কতটা ক্যাপেবল? 100% ইনক্যাপাবল, 100% অযোগ্য। ওকে, থ্যাংক ইউ। যেটা রনি বললেন, যেটা এই যে জরিপ রিপোর্ট নিয়ে যেটা হচ্ছে, মানে সকাল বিকাল হিসাব নিকাশ হচ্ছে, এটা মানে এটা ভোটারদের মধ্যে কি উনি বলছে যে প্রভাব পড়ে না, তবে একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, রিগিং এর লজিক তৈরি করে, ওইটাই বললাম। হ্যাঁ, আমরা নোয়াম চমস্কির কথা জানি, মার্কিন ভাষাবিদ এবং সমাজবিজ্ঞানী। তিনি এবং আরও কয়েকজন এ বিষয়ে খুব সুন্দর করে বলছেন যে এই মিডিয়া মানুষকে শেখায়, মানুষের মধ্যে ভাষা সৃষ্টি করে এবং পরিচালিত করে। তো এই মিডিয়া মানে আমরা বলতাম মাস মিডিয়া, কিন্তু সেটাকে ছাড়িয়ে গিয়ে এখন সোশ্যাল মিডিয়া এসেছে। সোশ্যাল মিডিয়ার সুবিধা কী, অসুবিধা কী, সেই বিষয়গুলো আসছে। এবং অবশ্যই রনি যেই প্রসঙ্গটা তুলেছে যে এই তথ্য আসছে, অপতথ্য আসছে, মিথ্যা তথ্য আসছে, এবং সেগুলো কম বেশি মানুষকে প্রভাবিত করছে, ওগুলো থাকবেই। এবং এখন আমাদের আজকের যে সীমিত পর্যায়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম যে আমাদের এই নির্বাচন কমিশন এক্ষেত্রে কি অবস্থায় আছে, আমরা বর্তমান নির্বাচন কমিশনকে যথেষ্ট প্রস্তুত নয় এটা দেখছি, এবং বেশ কিছু ক্ষেত্রে তারা ঘাটতি দেখিয়েছে এবং দূরদর্শিতার ঘাটতি দেখিয়েছে, এইটার প্রমাণ আমরা পেয়েছি। এবং আজকেই আমরা দেখলাম যে নানাভাবে জনগণের যে মতামত প্রকাশিত হয়েছে এবং সেটা এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে, সেটা সূত্রে দেখলাম যে তারা সর্বশেষ সিদ্ধান্তটিও, আপনার বোধহয় খুব ভালো মনে আছে, আমি অল্প অল্প মনে রাখছি, সিএমএলএ বলে একটা পরিভাষা বাংলাদেশে, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট, এরশাদের জমানে। তো এইটা বোধহয় মিস্টার নাসির উদ্দিনের ইলেকশন কমিশন আরেকবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে এটা ভালো কথা না, এটা হওয়া উচিত না, এবং তাদের আরও মনোযোগী, আরও বেশি নিষ্ঠাবান আচরণ করা দরকার ভেবেচিন্তে। এবং মানে এতে বিপদের মাত্রা কতটুকু? হ্যাঁ, ওই এতে বিপদ আছে এটুকু, এতে কোনো সন্দেহ নেই। ঝুঁকিটা কতটুকু? হ্যাঁ, ঝুঁকি আছে, বিপদ আছে, ঝুঁকি আছে। কারণ তাদের প্রতি আস্থা যদি শাব্দিক অর্থে মানুষ হারিয়ে ফেলে, মানে স্টেক হোল্ডাররা হারিয়ে ফেলে, প্রথমে সাধারণ মানুষের মধ্যেই অনাস্থাটা আসছে, সেটা সংগঠিত শক্তি হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংক্রমিত হবে। রাজনৈতিক দলগুলো যদি এই জনগণের প্রতিনিধি হিসেবে অনাস্থা ঘোষণা করে, প্রকাশ করে, তাহলে আসলে পুরো রাষ্ট্র ব্যবস্থার সমস্যায় পড়ে যাবে। সুতরাং নির্বাচন কমিশনকে আরও মনোযোগ দিয়ে, নিষ্ঠার সাথে এবং সম্ভাব্য পক্ষগুলোর সাথে, আমি দেখলাম যে তারা অনেকের সাথে কথা বলেছেও বটে, এখনও বলেন কি না, এখনও যখন নতুন নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে যেগুলো নিয়ে তারা পরামর্শ করেন নাই বিভিন্ন পক্ষের সাথে, সেই বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে চান, কমিশনের এটাই প্রথম নির্বাচন। হ্যাঁ,
এই একটা কমিশন অনেক অনেক বছর থাকবে এবং একটার পর একটা অভিজ্ঞতা রাখবে, সেই সুযোগটা আমাদের দেশে খুব বেশি নাই, সেটা একটা সমস্যা আছে। সুতরাং আমরা একটা নতুন কমিশন পেয়েছি, তারা নতুনভাবে এরকম বিশাল একটা কাজ করতে যাচ্ছে। এই বিশাল কাজটা করার আগে যদি তারা আরেকটু ছোট কোনো কাজ করে আসতো, ছোট, যেটা কেউ কেউ বলছিলেন স্থানীয় সরকারের মতো ছোট ছোট নির্বাচন করে আসতো, তাহলে তাদের অভিজ্ঞতাটা বাড়তো। অভিজ্ঞতাটা খুব দরকার আছে। তা এখানে এই কমিশনে যারা সদস্য হিসেবে আছেন, কাজ করছেন, তাদের অন্য ক্ষেত্রে কিছু অভিজ্ঞতা ছিল, এখানে তাদের অভিজ্ঞতা নাই। সেই অভিজ্ঞতা তারা আস্তে আস্তে হয়তো অর্জন করছেন এবং হঠাৎ করে বড় একটা অভিজ্ঞতার মুখে অথবা বড় একটা দায়িত্ব তারা পালন করতে যাচ্ছেন, সেখানে ঘাটতি আসছে। আমি যথেষ্ট সংযতভাবেই তাদের সাথে মন্তব্য করতে চাই, তাদেরকে মূল্যায়ন করতে চাই এবং আমি মনে করি যে তাদের আরও সংশ্লিষ্ট পক্ষগুলোকে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, সবসময় আনুষ্ঠানিক কথা বলা খুব জরুরি না, অনানুষ্ঠানিকভাবে তারা এই বিষয়ে জানতে পারে এবং এই জানার যেটা যোগাযোগের এখন অনেক খুব ভালো মাধ্যম এসে গেছে। আমরা আইসিটি বলি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই যে প্রযুক্তি আছে, কমিউনিকেশন প্রযুক্তি আছে, এটা তো মুহূর্তে মিনিটে তারা সিদ্ধান্ত গ্রহণের জন্য পক্ষগুলো থেকে পরামর্শ পেতে পারেন। তারা এগুলো কতটা করছেন, কাদের সাথে করছেন, এটা তাদেরকে বুঝতে হবে। এটা তাদের দায়, জাতির পক্ষ থেকে তাদেরকে এই আমানত, এই ট্রাস্ট দেওয়া হয়েছে, তাদেরকে করতে হবে। রনি, অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন কমিশন, সেই কমিশনের স্বাধীন হবে, নিরপেক্ষ হবে, শক্তিশালী হবে, এটাই তো প্রত্যাশা ছিল। রাইট। তাদের ঘাটতি কোথায়? সরকার কি এখানে কোনো ভূমিকা রাখছে? মানে এখানে সরকার কে, এটাই তো মানুষ বুঝতে পারতেছি না আমরা। মানে আপনি ধরেন সরকারের মধ্যে অনেকগুলো সরকার, প্রথম দিক থেকে নির্বাচনই তো চাওয়া হয়নি, মানে নির্বাচন যাতে না হতে পারে তার সমস্ত রকম ব্যবস্থাপনা, সমস্ত রকম যুক্তি, নির্বাচন বনাম সংস্কার, একটাকে মুখোমুখি দাঁড় করানো, হ্যাঁ 5 বছর চাই, 10 বছর চাই, হ্যাঁ তারপরে নির্বাচন ডিসেম্বরে হইলে ভালো, জানুয়ারি হইলে ভালো, ফেব্রুয়ারিতে আপত্তি নেই, না হইলে সবচেয়ে ভালো, সবই তো শুনছি আমরা, তাই না? তো ফলে আপনি তো রিলাই করার মতো কোনো একটা জায়গায় নাই। যেমন ধরেন এই নির্বাচনের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কি, নির্বাচন কমিশনের আইনে আছে ধর্মকে ব্যবহার করা যাবে না। তো আপনি শুরুতে বললেন কি, নাম দিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ, এবার সব ধর্মের ভিত্তিতে ভোট বাক্স আলাদা করে ফেললেন, নাম দিলেন ঐক্য, নির্বাচন কমিশনের আইন ভঙ্গন করলেন এবং এখন ব্যবহার করছেন আপনি সাধারণ জনগণকে বলছেন আপনি শরিয়া কায়েম করবেন, ইসলামে বিজয়ী হবে, বিদেশিদের বলছেন আপনি গণতন্ত্র কায়েম করবেন। তা আপনি গণতান্ত্রিক কমিউনিটি, ইসলামী কমিউনিটি, দুইটা কমিটির সাথে প্রতারণা করছেন। আবার আপনি সরকারও গঠন করে ফেলছেন কথায় কথায় সোশ্যাল মিডিয়াতে। তো ফলে এটা করতে গিয়ে আপনার কী করতে হচ্ছে, প্রতিপক্ষকে অকথ্য ভাষায় ঘায়াল করতে হচ্ছে, গালাগালি করতে হচ্ছে। ফলে আমরা যে আপনাকে ক্রিটিক্যালি এঙ্গেজ করবো, আপনার হচ্ছে কেন? কারণ আপনার রাজনীতি নাই। ও আচ্ছা, রাজনীতি থাকলে তো আপনি আপনার একটা কমিউনিটিকে তো আপনি রক্ষা করবেন, বা একটা কমিউনিটির কাছে আপনি বিশ্বাসযোগ্য হওয়ার চেষ্টা করবেন। আমি একটা, এবং এইটা শুধুমাত্র এই রাজনৈতিক দল নিজেদের বুদ্ধিতে, নিজেদের কারণে করছে বলে আমি মনে করি না। তাদের এইটার একটা, আমি মনে করি এটা গ্লোবাল, আপনি সাংবাদিক, আমিও ক্ষুদ্র সূত্র সাংবাদিক, এটা একটা গ্লোবাল পার্সপেক্টিভ আছে। আমি একটা উদাহরণ শুধু দিই। আজকে 9 তারিখ আমরা যখন কথা বলছি, 6 তারিখে আল জাজিরাতে একটা কলাম ছাপা হয়েছে, কৃষ্ণ নন্দী, হিন্দু প্রার্থী জামাতের, যিনি, উনি লিখেছেন, ডেফিনেটলি উনি কলামটা লেখা নেই, কেউ একজন লিখে দিয়েছে। আল জাজিরায় পিস লেখার মতো মানে যে ব্যাপারটা সেটা আর কি। যাই হোক, এই কলামের শিরোনাম হইল ইফ জামাত কামস টু পাওয়ার, বাংলাদেশি হিন্দুস উইল বি সেফ, আই এম দ্য প্রুফ। একজন কৃষ্ণনন্দী হইল তার প্রমাণ, প্রুফ, যে বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে হিন্দুরা সেফ। এইটা আল জাজিরায় পিস ছাপা হয়েছে 6 তারিখে। আজকে 9 তারিখ, আজকে আল জাজিরায় আপনারা যেটা সাংবাদিকতার ভাষায় বলেন যে প্রোফাইল স্টোরি, জামাতে আমিরের প্রোফাইল স্টোরি ছাপা হয়েছে, যে জামাতের আমির পার্সন যারা মানে পিপল ওয়ান্ট টু মিট উইথ হিম, সবাই তার সাথে দেখা করতে চায় এমন একজন ব্যক্তি, হ্যাঁ, প্রোফাইল স্টোরি করা হয়েছে। এখন এটা আমি এই যে দুইটা প্রমাণ দিলাম, আল জাজিরার অপিনিয়ন এবং ওইখানে ওইটা নিয়ন্ত্রণ করে কারা? ওইটা নিয়ন্ত্রণ করে বেসিক্যালি ইন্ডিয়ান লোকজন। আমি নাম জানি, চিনি, যেহেতু আমি মাঝে মাঝে কমেন্টারি করি এখানে, করি, তো আমি জানি। তো ইন্ডিয়ান লোকজন নিয়ন্ত্রণ করে এবং সেখানে যে ধরনের ন্যারেটিভ পুশ করানো হচ্ছে, ঠিক বিজেপিকে মেইন স্ট্রিম করার জন্য গ্লোবাল অডিয়েন্সের কাছে বিজেপি একটা হিন্দুত্ববাদী শক্তি না, কোনো ফ্যাসিস্ট শক্তি না, এটা একটা প্রপার ডেমোক্রেটিক শক্তি, তার মধ্যে ডাইভার্সিটি আছে। এইটা প্রুফ করার জন্য এমজে আকবরের মতো সাংবাদিকদেরকে কাজে লাগানো হয়েছে, মুসলিম কমিউনিটিকে ইনকর্পোরেট করা হয়েছে, করে সেম মডেলে সংঘতন্ত্র যেভাবে ফাংশন করে সেম মডেলে গ্লোবাল কমিউনিটিকে বোঝানো হয়েছে। আপনারা জানেন যে গ্লোবাল রাইট উইং এখন যেটা, সেটা একটা উত্থান হচ্ছে, ট্রাম্প, মোদি, ইউরোপের বিভিন্ন দেশে। ফলে আমি এটা দুইটা উদাহরণ দিয়ে সিমটম বুঝাইলাম যে গ্লোবালি
এই ধরনের পার্টিগুলোকে যারা বেসিক্যালি একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক অর্গানাইজেশন, যারা কোনোভাবে ইনক্লুসিভ কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন 5 তারিখের পর আমরা আশা করছিলাম তারা হয়ে উঠবে, সেদিকে না গিয়ে বরং একটা যে জনপ্রিয়তাবাদ, যেটাকে ইংরেজিতে বলে পপুলিজম, সেটাকে ব্যবহার করে গণতান্ত্রিক যে উদার স্পেস, এটা সুযোগ নিয়ে তারা তাদের মতাদর্শপন্থী, যেটাকে ইংরেজিতে বলে ইডিওসেন্ট্রিক রাজনীতির পথেই ফেরত যাচ্ছে। এবং সেটা ফেরত যাওয়ার জন্য গ্লোবাল লজিক তৈরি করতেছে কিংবা গ্লোবাল কমিউনিটির কাছে তারা বিশ্বাসযোগ্যতা তৈরি করছে। একজন কৃষ্ণনন্দী, যে আমি উদাহরণ, আমি হিন্দুরা কেন সেফ, হিন্দুরা ডেফিনেটলি যে কোনো দলের কাছে সেফ থাকতে হবে, কিন্তু সব দলের কাছে, সব দলের কাছে, সব দল না, শুধু সব মানুষের কাছে যে কোনো মানুষ সেফ থাকতে হবে। কিন্তু এটাকে যখন আপনি সিঙ্গেল আউট করে একটা গ্লোবাল আউটলেটে যখন এভাবে প্রচার করেন, ওপিনিয়ন মেক করার চেষ্টা করেন, ফলে এটার সাথে, এবং আমি বলতেছি যে ওইখানে এই ওপিনিয়ন দায়িত্বে কারা আছেন, আমার কোন দেশের লোক আছে সেটা আমি বললাম একটু আগে, ফলে সব মিলে এইটা যে একটা শুধুমাত্র লোকাল কনস্পিরেসি বা লোকাল পলিটিক্স, লোকাল রাইভেলিটি, একজন আরেকজনের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে তা না। আমি মনে করি এইটার একটা গ্লোবাল কনসিকুয়েন্স আছে এবং গ্লোবাল ডিজাইন আছে, সেটা নিয়ে আমাদের সচেতন হওয়া দরকার, বাংলাদেশের জনগণকে সজাগ থাকা দরকার, কথা বলা দরকার। অনেক ধন্যবাদ রনি। এই পর্যায়ে তারেক ভাই, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তারেক ফজল এবং রেজাউল করিম রনি, দুজনকে স্বাগত আবারও। জি, ডক্টর তারেক ফজল, আপনি রনির বক্তব্য শুনছিলেন, আমরা সবাই শুনছিলাম তার বক্তব্য, যে কী বলতে চাচ্ছে যে আন্তর্জাতিক দুনিয়াতে এখন পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের হাওয়া বাংলাদেশে লেগেছে, লাগবে, এইটাই কথা। বাংলাদেশ এটা তো একটা অন্যরকম, মানে এইখানে সব অনেক হিসাব গোলমাল হয়ে যায়। এই যে রাজনীতি নিয়ে আলোচনা করলেন রনি, তাতে কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ একটা রাইট এলিমেন্টসদের একটা উত্থান করতে পারে, যেটা নরেন্দ্র মোদী কথা বলছেন, তারপরে উনি অনেকগুলো রেফারেন্স দিয়েছেন, আল জাজিরার রিপোর্টের কথাও বলছেন, বা তাদের মতামত কলামের কথাও বলছেন। এখন আপনি বাংলাদেশ, আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আপনি কি দেখছেন রাজনীতি বাংলাদেশের? ধন্যবাদ। না, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর যখন আপনি বলছেন, তখন আমাকে তো একটু ভিন্ন কিছু উচ্চারণ করা দরকার। আমাদের জবান সম্পাদক, তেজস্বী স্বপ্নবাজ যুবক রেজাউল করিম রনি যে কথাগুলো বলেছে, সেগুলো একটা রাজনৈতিক বয়ান, একটা নেগেটিভ, সেটা বলেছে। কিন্তু সেখানে আপনি যে কথা জানতে চেয়েছিলেন, সেটার সূত্রে এখানে একটু সমস্যা, অস্পষ্টতা আছে। রনি সরকারের কথা বলছে, আবার তাকে নির্বাচনের দায়িত্বের কথা বলছে। সরকার আর নির্বাচনের দায়িত্ব তো ভিন্ন জিনিস। আসলে সরকার কথাটাও আমরা খুবই অস্পষ্টভাবে বুঝি। সরকার আমরা যখন বলি এই সময়, এটাকে আধুনিক সরকারের কথা। আধুনিক সরকারের 3টা ভাগ, 3টা কাজ। আইন বিভাগীয় কাজ আমরা লেজিসলেচার বলি, নির্বাহী বিভাগীয় কাজ আমরা বলি এক্সিকিউটিভ, আর বিচার বিভাগীয় কাজ জুডিশিয়ারি। তো এই আমরা যখন এক্সিকিউটিভ লোকদেরকে দেখি, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে কমিটিটা কাজ করছে, এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এটা সরকার না, এটাকে শুধুই এক্সিকিউটিভ ব্রাঞ্চ বলা উচিত। কারণ লেজিসলেটিভ কাজ আছে, সেটা বাংলাদেশ এখন নাই, বাতিল করা আছে জাতীয় সংসদ, যেটার জন্য আমরা আগাচ্ছি। আর জুডিশিয়ারি খুব সমস্যায় পড়েছিল, এরপর আমরা নতুন নবগঠিত জুডিশিয়ারি দেখছি। সুতরাং সরকার মানে 3টা ক্ষমতার মিলিত রূপ। কিন্তু এখন তো তারা এই ক্ষমতাই ভোগ করছেন না, তারা শুধুই মাত্র নির্বাহী ক্ষমতা ভোগ করছে। এই ডক্টর ইউনূস অথবা তার সাথে যারা আছে, তাদেরকে যে কোনো সময় চিফ জাস্টিস ডেকে পাঠাতে পারে। চিফ জাস্টিসের কাছে কেউ কিছু যদি কমপ্লেন করে তাদের বিষয়ে, তো তারা তো সেখানে যাবেন একজন বিচারপ্রার্থী হিসেবে। সেখানে কি তার কি মূল্য আছে? তিনি একজন শুধুই বিচারপ্রার্থী হবেন। এবং অনেকে হচ্ছে, যেমন এই চিফ ইলেকশন কমিশনারকে ডেকে পাঠালো, উনি একজন বিচারপ্রার্থী হতে পারেন। এটা আমরা খুব অল্প সংখ্যক মানুষ এই বিষয়ে সচেতন, যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে কমিটি কাজ করছে, ওটা সরকার না, ওইটা নির্বাহী বিভাগ, বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগ। তো এটা একটা, আপনি যেহেতু বললেন পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, সুতরাং এই বাক্যটা একটু শোনালাম।
এটা হলো একটি। আরেকটা হলো যে রনি যখন বলছে আপনি করে যাকে উদ্দেশ্য করছে, সেটা ডক্টর ইউনূসের নির্বাহী বিভাগ, ডক্টর নাসিরউদ্দিনের নির্বাচন কমিশন, না বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো প্রধান যে ধারা দুটো আছে তার কোনো একটা, এই নিয়ে অস্পষ্টতার বিষয় হতে পারে। আমি জানি না আমাদের দর্শক শ্রোতারা কীভাবে বুঝবে রনির কথা, এটা একটা বিষয় আছে। তবে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখা দরকার যে বাংলাদেশ এখন যেই দিনগুলো ঘন্টাগুলো পার করছে, এটা একটা অনন্য সাধারণ বাস্তবতা। 5 আগস্টের মাধ্যমে, 36 জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ একটা অনন্য সাধারণ বাস্তবতা অর্জন করেছে, সৃষ্টি করেছে, যেখানে সাধারণভাবে আমাদের রাজনৈতিক সাহিত্য অথবা অ্যাপ্লাইড মানে ফলিত রাজনীতির যেসব নীতি নিয়ম আছে, এগুলো বহু কিছু কাজ করার সুযোগ নাই, কাজ করছে না। যেমন এই রনি যে কথা বলছে যে সরকারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সরকার কে চালাচ্ছে, মানে ডক্টর ইউনূসের যে নির্বাহী বিভাগ, এই নির্বাহী বিভাগও এমনভাবে আচরণ করছে যে রনির মতো পর্যবেক্ষকরা বুঝতে পারছে না যে এইটা কে বলছে। এই ডক্টর ইউনূসের নির্বাহী বিভাগের মধ্যে কয়টা সরকার, কথিত সরকার, মানে কয়টা নির্বাহী বিভাগ আছে, এটা রনিরা খুঁজে পাচ্ছে না, আর অনেকে। এটা একটা দিক আছে। সুতরাং সিদ্ধান্ত কোত্থেকে আসছে? আমার মনে হচ্ছে যে আজকে আমরা যখন কথা বলছি, আমার মনে হলো আমি কি খুব ঝুঁকির মধ্যে পড়বো কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু একটা তথ্য বোধহয় রনিকে সহ আমাদের উচ্চারণ করা উচিত। মানে আমাদের যে নিয়মিত মিডিয়া, আমাদের যে নিউজ মিডিয়া, সেখানে বিষয়টা বড়ভাবে আসেনি, খুব ছোটোভাবে আসলো যে বাংলাদেশের একটি অনলাইন নিউজ মিডিয়া বাংলাদেশ টাইমসের সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেল ডিজিএফ এর লোকেরা, তারপরে তাদেরকে ফেরত দিল। এরপর বলে যে ডিজিএফ এর অথবা আর্মির পক্ষ থেকে আইএসপি এর বলে যে ওটা মীমাংসা হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর একটা কিছু ঘটে গেল। এটা কিন্তু বড়ভাবে আলোচিত হয়নি। মতি ভাই, আপনি এই মানে একজন কেরিয়ার সাংবাদিক হিসেবে আপনার এবং আপনাদের মতো লোকদের জন্য সবচেয়ে বড় ইস্যু হবার কথা ছিল বাংলাদেশে, এটা বড় ইস্যু হবার কথা ছিল যে এমন একটি জঘন্য গর্হিত কাজ বাংলাদেশ হয়ে গেল দিনের বেলায়, মানে বাংলাদেশের লোকেরা বেঁচে আছে। এটা কারণ কি ছিল সেটা তো আমরা জানতে হবে। এই বলা হচ্ছে আইএসপিআর থেকে ওটা শেষ হয়ে গেছে। এই শেষ হলো কেন? আপনি শেষ হলো মানে কি? কত বড় সাহস যে এই 21 জন সাংবাদিককে আপনি ধরে নিয়ে চলে গেছেন। তো এটা হচ্ছে একটা দিক। তার মানে হচ্ছে এই রনি যেটা বলছে যে আমার নির্বাহী বিভাগ আছে কিনা, নির্বাহী বিভাগ থাকলে তো রনির কথাই তো ঠিক। হ্যাঁ, যে এখানে কয়টা নির্বাহী বিভাগ চলছে, সাংবাদিকদেরকে ধরে নিয়ে যাবে, এত বড় সাহস দিনের বেলায়, আর সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনাটা হওয়া দরকার ছিল। আমি বললাম যে আমার কাছে মনে হলো যে এই বিষয়গুলো হওয়ার কথা ছিল, এবং রনি খুব ঠিকভাবে বলছে যে কয়টা নির্বাহী বিভাগ কাজ করছে। অনেক ধন্যবাদ, আপনার কাছে আসছি। রনি, দেখেন, স্যার যে থেকে আলোচনা করলো, এটা পলিটিক্যাল সায়েন্সের খুবই ক্লাসিক্যাল আলোচনা। এই আলোচনাগুলো আমি সমাজবিজ্ঞানের লোক, কিন্তু যেহেতু আমার পলিটিক্যাল ফিলোসফি আমার আগ্রহের জায়গায়, আমাকে পড়তে হয়। কিন্তু ওনার এই আলোচনা একদম কাউন্টার অপোজিট আলোচনা আছে। আমি নাম ধরেই বলি, কার্ল স্মিথ, প্রবলেম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। কার্ল স্মিথ মনে করেন যে গভর্নমেন্ট মানে সরকার, মানে গভর্নমেন্ট ইজ নট অলওয়েজ এটা একটা সমস্যার সমাধান। সামটাইম গভর্নমেন্ট ইটসেলফ আ প্রবলেম। গভর্নমেন্টকে শুধুমাত্র সমাধান আকার, আপনি যেভাবে ক্লাসিফিকেশন করলেন, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, অ্যান্ড এটা ক্লাসিক্যাল একটা ডেমোক্রেটিক নর্মসের মধ্যে থাকে। সেটাতে হাসিনার আমলেও ফাংশন করেনি। হাসিনা আমার নির্বাহী বিভাগ সব জায়গায় খুঁজে পাওয়া যেত। থানার ওসি থেকে শুরু করে, যুবলীগের কর্মী থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে এক টিউনিং ছিল। ফলে এই ধরনের ইডিওসেন্ট্রিক পলিটিক্স, মতাদর্শবাদী রাজনীতি। এই জন্য 5 তারিখের পরে আমরা কি বললাম যে রাষ্ট্র হবে মূল্যবোধ ভিত্তিক, ভ্যালু বেসড ইডিওলজি, মতাদর্শ থাকবে সমাজে। আপনার চিন্তা আলাদা, আমার চিন্তা আলাদা, ওনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, কোনো সমস্যা নেই, আমরা সমাজে থাকবো। রাষ্ট্রে আমরা নাগরিক আকারে ট্রিট হবো। বেসিক জায়গা, বেসিক জায়গাটাই 5 তারিখের পরে রক্ষা করা যায়নি। 5 তারিখের পরে সিলেক্টিভ হিউম্যানিজম করা হচ্ছে। একটা সাধারণ ছাত্র সাম্য হত্যাকাণ্ড, কোনো খবর নেই। আরেকটা হত্যাকাণ্ড, অন্য আরেকটা হত্যাকাণ্ড, সারা দেশ উত্তাল। সিলেক্টিভ হিউম্যানিজম অলওয়েজ ফ্যাসিজম ডাইকে আনে। আপনি কোনটাকে ন্যাশনাল ফেনোমেনা বানাচ্ছেন আর কোনটাকে আপনি আন্ডারমাইন করছেন। আপনার দলের বিরুদ্ধের একটা লোক, তাকে হত্যা করা হচ্ছে, কিন্তু আপনার নামতে হবে, আপনার তার জন্য প্রতিবাদ জানাইতে হবে। তখনই বুঝতে পারবো আমরা যে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের দিকে আমরা যাত্রা শুরু করেছি। কিন্তু না,
আমার লোক মারলে শুধুমাত্র আমি প্রতিবাদী হব, সোচ্চার হব, অন্য একটা লোকের অধিকার হরণ হলে আমি কোনো কথা বলবো না। বুঝতে হবে যে আমরা যে নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কাঠামোর কথা চিন্তা করি সেখান থেকে আমরা পিছাই আছি। ফলে আমি যে জায়গা থেকে আলোচনা করছি, এই গভর্নমেন্ট আপনি যেভাবে সুন্দর সুচারুভাবে কাঠামোগত ব্যাখ্যা করলেন তার ধারে কাছে নাই, স্বপ্নের মধ্যেও নাই। এই গভর্নমেন্ট কোনো সলিউশন নাই, গভর্নমেন্ট ইট সেলফ আ প্রবলেম অ্যাকর্ডিং টু কার্ল স্মিথ। হ্যাঁ, তো ফলে কার্ল স্মিথ কনসেপ্ট অফ পলিটিক্যাল সায়েন্সের গুরু লোক। হ্যাঁ, অনেকেই তাকে পায়োনিয়ার, মডার্ন পলিটিক্যাল থিওলজির পায়োনিয়ার মনে করে। তো সেই দিক থেকে এই গভর্নমেন্টের শুরুর দিন থেকে এই গভর্নমেন্টের মধ্যে জনগণের গণ অভ্যুত্থানের সমর্থিত এজেন্ডা এবং গভর্নমেন্টের নিজের এজেন্ডা, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার এজেন্ডা, এগুলোর মধ্যে ধোঁয়াশা ছিল, অস্পষ্টতা ছিল, অবিশ্বাস ছিল। সেই অবিশ্বাসের একটা সর্বশেষ উদাহরণ হইল জুলাই সনদ। জুলাই সনদকে কেন্দ্র করে এমন এমন দল চিৎকার করতেছে যার নিজের রাজনীতি গণতান্ত্রিক না। জুলাই সনদের আকাঙ্ক্ষা কি একদম সহজে শেষ করে দিই। এটা গণতান্ত্রিক রাষ্ট্র। তো গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবে কে? এই স্যার আছে পলিটিক্যাল সায়েন্সের। এটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান, মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল লাগবে। তো তোমার দলই গণতান্ত্রিক না, তো জুলাই সনদ দিয়ে তুমি কি করবা? ধরেন আমি যদি চাই যে ইসলামী শরিয়া আমি কায়েম করব, তো জুলাই সনদ জাহান্নামে যাক, আমার কি? আমার তো কিছু আসা যায় না তাতে, কারণ আমার তো এটা এজেন্ডা না। কিন্তু না, আমি সবচেয়ে বেশি সোচ্চার জুলাই সনদের ব্যাপারে, কিন্তু আমার পলিটিক্যাল ম্যানিফেস্টো বলতেছে আমার রাজনীতি আলাদা। তো এই ঘটনাটা যখন ঘটে তখন ন্যারেটিভ পলিটিক্স এবং মাঠের পলিটিক্সের মধ্যে যে দূরত্ব তৈরি করা হয়, একটা পপুলিজম থেকে ফ্যাসিবাদের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়া পর্যন্ত। ক্ষমতায় গেলে এটা ফ্যাসিবাদ কায়েম করে। এটা পৃথিবীর যত বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট নিয়ে আসেন, আমি তর্ক করবো, অসুবিধা নেই। তো ফলে সেই কাঠামো কি আমরা দেখতে পাচ্ছি না? এই জন্য 5 তারিখের পর আমি বারবার বলেছি এইটা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আসি। ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, খালি হাসিনা চলে গেছে, পুরা কাঠামো অটুট। আমি প্রত্যেকটা ইস্যু আপনি সামনে আমি ধৈরা ধরে দেখাতে পারবো কীভাবে একইভাবে ফাংশন করছে। তো ফলে এখন আপনার জুলাই সনদের বাস্তবায়ন দরকার। তার জন্য কি দরকার? একটা ডেমোক্রেটিক কাঠামো দরকার, ডেমোক্রেটিক প্রতিষ্ঠান দরকার, ডেমোক্রেটিক রাজনৈতিক দল দরকার, যে দায়িত্ব নেবে রাষ্ট্রের সংস্কার না, শুধু গণতান্ত্রিক পুনর্গঠনের দায়িত্ব নেবে। তার জন্য তো আপনার গণতান্ত্রিক দলকে এগিয়ে আসতে হবে। কিন্তু সেই গণতান্ত্রিক দলগুলোর বিরুদ্ধে একটা ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পাটাতন, ফতেল্লা গুলেন মডেলে একাকার হয়ে একাট্টা হয়ে তাকে ভিলিফাই করা, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তার সমালোচনা করেন, তাকে ছাই দিয়া ধরেন, কোনো আপত্তি নেই। কিন্তু তাকে ভিলিফাই করা এবং নিজেরা ভালো আর সব খারাপ, এইভাবে সোসাইটিকে বিভক্ত করে নতুন ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু হয়েছে গণঅভ্যুত্থানের এই 15 মাস মধ্যেই। অনেক ধন্যবাদ। শেষ করবো, একদম শেষ। হ্যাঁ, তাহলে আসলে আমরা বোধহয় আপনার টার্গেট ছিল নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন বিষয়ে আমরা কি অবস্থায় আছি। আমরা যেহেতু ঠিক 2.5 দিনের দূরত্বে আছি নির্বাচন থেকে, আমরা একটা ভালো নির্বাচন চাই। জনগণ যত বেশি সংখ্যায় এবং সচেতনভাবে এই নির্বাচনে অংশ নেবে, নির্বাচনটা তত ভালো হবে এবং নির্বাচনটা তত বেশি কার্যকর হবে, অর্থবহ হবে। সেটার জন্য আমরা বোধহয় আহ্বান জানাতে পারি জনগণকে, যেন তারা সবাই ভোট দিতে আসা উচিত। ডক্টর তারেক ফজল, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাউল করিম রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।